ক্লাস শেষ করে আরশিয়ারা বাসা যাওয়ার জন্য বেরোলো। ঘড়ির দিকে তাকিয়ে দাঁড়ালো গাছের ছায়ায়। অর্তির অপেক্ষা করছে ও আসলে একসাথে বেরোবে। 10 মিনিট দাঁড়িয়ে থাকার পর দেখতে পেল অর্থি আসছে। হাতে ইশারা করতেই তার দিকে আসতে বলল। আরশিয়ার হাত থেকে কলমটা পড়ে গেল। কলমটা তুলে আবার দাঁড়াতেই হঠাৎ কারো কণ্ঠে হিন্দি গানের লাইন শুনতে পেল। আরশি পেছনে তাকিয়ে দেখলো রিহান তার দিকে তাকিয়ে আছে। মুখে লেপ্টে আছে স্নিগ্ধ হাসি। পাশে আছে অভিক আর রনিত। আরশির চোখ পাকিয়ে তাকিয়ে আবার চোখ ফেরালো। ততক্ষণে অর্থি আসলো। পেছনে রনিতের দিকে চোখ পড়তেই চোখে লজ্জা আর মুখে হাসি। আর সে খেয়াল করলো অর্থির দিকে বাঁকা চোখে তাকাতেই ও সেদিকে আর তাকালো না। দুজনে চলল গেটের দিকে। অনেকটা যাওয়ার পর রিহান দৌড়ে সামনে আসলো। আরশিয়া থামলো, একটু পিছিয়ে গিয়ে বিরক্ত প্রকাশ করলো। সবসময় এমন সামনে এসে দাঁড়ান কেন? পাশে দাঁড়ানোর অনুমতি তো দিচ্ছ না, নয়তো পাশেই দাঁড়াতাম। এই ছেলে সব কথায় যুক্তি রেডি থাকে। অসহ্য মানুষ। কিছু বললে? আর সে দাঁত পিষে রেগে বলল, অসহ্য মানুষ। সামন থেকে সরুন। ঠিক আছে সরছি, তবে এই নাও তোমার জিনিস। বলে আরশিয়া হাতে কিছু একটা দিল। স্পর্শিত হলো দুটো হাতের। রিহান আরেক হাত ছেড়ে দিয়ে চলে গেল। আর সে হাতের মুঠো খুলে দেখলো একটা কানের ঝুমকো। হ্যাঁ, এটা চেন। সহজে কানে হাত দিয়ে দেখলো বাম কানে দুল নেই। তার মানে তখন পড়ে গেছিল। আর সে ঘুরে তাকালো। ততক্ষণে রিহান ও তার বন্ধুরা অন্যদিকে চলে গেছে। শুধু অর্থি বলে উঠল, সবসময় শুধু ভুল বুঝিস। সে এখন ভুল না করলেও তুই ভুল ভাবিস ভুল করে। আরশিয়া বাঁকা চোখে তাকালো। আজকাল তার নামে এত গুণগান করিস কেন বলতো? ঘটনা কি? তার বন্ধুর সাথে মিলে কি প্ল্যান করেছিস? অর্থি থতমত খেয়ে গেল। আরে না, কিসের প্ল্যান করব? যা সত্যি তাই বললাম। তুই বিশ্বাস না করলে নেই। হয়েছে, আমার তো বিশ্বাস করা লাগবে না। দুজনে গেট পেরিয়ে আসতে কেউ একজন ডাক দিল, মিস আরশিয়া। আর সে শুনতে পায়নি, সে অন্য মনস্ক হয়েছিল। তবে অর্তি ঠিকই শুনেছে, তাই আরশিয়াকে ডেকে বলল, তোকে এই লোকটা ডাকছে। আর সে অর্তির কথা অনুযায়ী ডানে তাকালো। তখনই নজর পড়ল এক ব্যক্তির ওপর। মুখে তার অমায়িক হাসি লেগে আছে। ফরমান ড্রেসে সুন্দরও লাগছে। আরশিয়া এগিয়ে গেল, জিজ্ঞেস করলো, আপনি এখানে? এই ধরুন, আপনাকে দেখতে এলাম। আর সে হেসে উড়ে দিল। ফান মনে করে বলল, ফাজলামি রাখেন, সত্যি বলেন কেন এসেছেন? গার্লফ্রেন্ড কি এই ভার্সিটিতে পড়ে নাকি? পড়লে অবশ্যই পরিচয় করিয়ে দিবেন। মিহির মুচকি হাসলো, মনে মনে কেবল আওড়ালো, পরিচয় তো আমি আমার হৃদয়ের সাথে করিয়ে দিতে চাই, কিন্তু আপনি হচ্ছেন কোথায়? হ্যালো মিস্টার, কই হারালেন? অর্তির চুটকি শব্দে মিহির তাকালো। কিছুটা তাড়নায় পড়ে বলে, না তেমন কিছু না। আর সে একে উদ্দেশ্যে বলল, এখন বাসা যাবেন? হ্যাঁ যাব। অতি রিক্সা ডেকে যা আনিয়ে আসছি। অতি পথ আলাদা, তাই সে চলল। মিহির প্রস্তাব রাখলো, আপনাকে নামিয়ে দিই। অনেকটা পরিচিত আর চেনা জানা না করতে পারল না। মিহিরের সাথে হেঁটে চলল গাড়ির দিকে। কেউ একজন পেছন থেকে দেখলো। হাতে থাকা কাগজটা হাতের মুঠোয় মুচড়ে ছুঁড়ে মারলো। মনে হলো সব রাগ সেই কাগজটার উপর ঝাড়লো। রাতে খাবার টেবিলে আশরাফ চৌধুরী কথা তুললেন। আর সেকে উদ্দেশ্য করে বললেন, তারেক মির্জা ফোন করেছিলেন। আর সে খাওয়া থামালো, বাবার দিকে তাকিয়ে জানতে চাইল, কি বলছে? কি আর বলবে, তোমার মতামত জানতে চায়। আঞ্জুমা চৌধুরী মেয়ের আগে বলে উঠলেন, এত করে বলছে, ছেলে তো খারাপ না, সমস্যা কোথায়? আর সে বাবা মায়ের দিকে তাকালো, এক লোকমা খেয়ে বলল, সময় নিয়েছি, এখনো যায়নি। বেশি সমস্যা হলে না বলে দাও। আঞ্জুমা চৌধুরী কিছু বলতে নিলে আরব চৌধুরী হাত উঁচিয়ে থামিয়ে দিলেন, বললেন, ঠিক মা, সময় নাও, তবে বেশি সময় নিও না। যা বলার বলে দিও, অপেক্ষা কিন্তু বড্ড কঠিন। আরশিয়া খেয়ে উঠে পড়ল, আর কিছু না বলে উপরে চলল। কেটে গেছে 2 দিন। বর্ষপূর্তি উদযাপনের ঘোষণার পর থেকে ক্যাম্পাসে এক ধরনের উচ্ছ্বাস নেমে এসেছে। প্রতিটি বিভাগের শিক্ষার্থীরা নিজেদের মতো প্রস্তুতি নিচ্ছে। কারো রিহার্সেল, কারো প্ল্যান নিয়ে ব্যস্ততা। সব মিলিয়ে পুরো ভার্সিটি যেন উৎসবের আমেজে ভরে উঠেছে। কিন্তু আরশিয়ার মুখে সেই উচ্ছ্বাস নেই। অনিচ্ছা সত্ত্বেও দায়িত্ব নিতে হয়েছে। মাথার উপর চাপানো বোঝার মতো মনে হচ্ছে। আরশিয়া জানে রিহানের কারণে ওকে এই ঝামেলা পড়তে হলো। ক্লাস শেষে করিডোরে হাঁটতে হাঁটতে অর্তি পাশেই বলল, আরে দারুণ হয়েছে তোকে দায়িত্ব দেওয়া। তুই পারবি, তোর মতো দায়িত্বশীল মেয়ে তো অনেকটা নেই। আর সে ঠোঁট বাঁকিয়ে উত্তর দিল,
দায়িত্বশীলতার নাম করে আমাকে ফাঁদে ফেলেছে যে মানুষটা, সে যদি আমার জীবন থেকে দূরে থাকতো তাহলে অনেক শান্তি পেতাম। অর্তি মুচকি হাসলো। যত যাই বল, তোর চোখ কিন্তু অন্য কিছু বলে। রিহানকে দেখলেই তোকে অন্যরকম লাগে। চুপ থাকো অর্থি, বাজে এক কথা একটা বলবি না। রাগে চোখ গরম করে তাকালো আরশিয়া। ঠিক তখনই সামন থেকে রিয়ান হেঁটে এলো, হাতে কিছু ফাইল, মনে হলো বিসিস স্যারের অফিস থেকে আসছে। আরশিয়াকে দেখে হাসি দিয়ে বলল, প্রস্তুতি শুরু হবে কাল থেকে। আজ বিকেলে তোমাকে আমার সাথে আসতে হবে অডিটোরিয়ামে। আর সে বিষয় নিয়ে তাকালো। আমাকে? কেন? কারণ তুমি দায়িত্বপ্রাপ্ত, আর আমি তোমার লিডার। আমার কথা মানতে হবে। দেখুন, আমাকে ব্ল্যাকমেল করার দরকার নেই। আমি আমার মতো দায়িত্ব পালন করব। ও, তুমি একা সব সামলাবে? শোনো আরশিয়া, টিমওয়ার্ক ছাড়া বড় কোনো কাজ হয় না। তুমি যদি রাজি না হও তাহলে আমি নিজে ভিসি স্যারের কাছে গিয়ে বলবো তুমি দায়িত্ব এড়াতে চাইছো। আপনি? রাগে কেঁপে উঠল আরশিয়া। তবু কিছু বলতে পারল না, কারণ সে জানে রিহান সেটা করতেও পারে। একবার দায়িত্ব নিয়েছে যখন, পালন না করলে কেমন দেখায়। অর্তি পাশে দাঁড়িয়ে হেসে ফিসফিস করে বলল, চিন্তা করিস না, আমি তোকে সঙ্গ দেব। ওকে যাবো, এখন সরুন, আপনাকে দেখতে মন চায় না। রিহান হালকা স্বরে কাছে ঝুঁকে বলল, কিন্তু আমার তোমাকেই সবসময় দেখতে মন চায়। আর আমি যা চাই সেটা আমি একদিন না একদিন পাই। আর সে বিরক্ত হয়ে দ্রুত হেঁটে চলে গেল। রিহান হাসল। রনি তার অর্থে কথা বলছে। তাদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে অভিক, সাহিল আর অভিষেক। শালা, দুজনে কি প্রেমের কথা বলছে, চল তো শুনে আসি। সাহিলের কথায় অভিকও বলল চল, কিন্তু অভিষেক বাদ সাধল, বলল, মানুষের পার্সোনাল কথা শোনা ঠিক না। অভিক যেতে গিয়ে দাঁড়ালো, সাহিলকে বলল, এ আমাদের বন্ধু কেমনে হলো বলতো? শালা নিরামিষ, নিজে প্রেম করিসও না, আবার শুনতেও দিস না। হ্যাঁ, প্রেম করে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে দৌড়ানি খাবো? নিজে সম্মান নিয়ে টানাটানি করতেই। অভিক আশেপাশে তাকালো। কেউ শোনেনি তো? না, আশেপাশে কেউ নেই, শোনেনি। তবে শাহির মুখ টিপে হাসছে। অভিক চোখ পাকিয়ে বলল, কথা বলিস না, কিন্তু যেটা বলিস একদম বোম। শালা, আরেকবার এমন গোপনীয় অসম্মানীয় কথা পাবলিক প্লেসে বললে তোর খবর খারাপ করে দিব। তখন বিয়ে করতে পারবি, কিন্তু বাচ্চার বাপ হতে পারবি না। এর মধ্যে রিহান আসলো। এসেই সামনে রনিত আর অর্থিকে দেখে আশেপাশে চোখ বুলালো, কিন্তু কোথাও আরশিয়াকে দেখতে পেল না। শাহির বলল, যাকে খুঁজছিস সে এখানে কোথাও নেই। রিহান সোজা রনিত আর অর্থির কাছে গেল। অভিক এবার বলল, রিহানকে কিছু বল শালা, আমি গেলে দোষও। রিহান গেলে তোর মুখ দিয়ে কথা বাইর হয় না। রিহান গেছে তোদের মতো প্রেমেলাপ শুনতে নয়, ওর দরকারে। অভিক চুপ হয়ে গেল। এর সাথে যুক্তিতে পারা যায় না। রনি তার অর্থির কাছে যেতেই ওদের দুজনের কথা বন্ধ হলো। রিহান অর্থিকে বলল, আরশিয়া কোথায়? জানি না তো ভাইয়া, আমার ক্লাস শেষ হয়েছে তাই ওর জন্য অপেক্ষা করছি। ভাবলাম হয়তো ক্লাসে আছে। ওর ক্লাস তো তোমার আগে শেষ হয়েছে, তাহলে কই গেল? ফোন করো তো। অর্থি তড়িঘড়ি করে ফোন লাগালো, রিং হলেও ধরল না, কেটে দিল। রিহান আশেপাশে খুঁজতে গেল। আরশের ফোন বাজতে সেই শব্দে সকলে পেছনে তাকালো। তড়িঘড়ি করে সে একটা ডাস্টবিনের আড়ালে বসে পড়ল, কেউ যেন দেখতে না পায়। তার সামনে কিছু পরিচিত এবং অপরিচিত লোক। কিছু সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর আরশিয়া মাথা বাহির করে তাকালো। রাস্তায় এখন কেউ নেই। সে আড়াল থেকে বেরোলো, আশেপাশে কেউ নেই। এদিকে তিনটে গলি, রাস্তা কোন দিকে গেছে বুঝতে পারল না। শিট! ব্যর্থতায় ঠোঁট চেপে উঁচু করলো। আরশিয়া যখন ক্লাস শেষ করে বেরোলো, অর্থি আসেনি বলে হাঁটতে হাঁটতে ভার্সিটির পেছনের দিকে চলে গেল। নজরে সেদিনের লোকটা আর ফারিয়াকে দেখতে পেল। কিছু বলছে দুজনে, তার লোকটা চলে গেল। সে যাওয়া 10 মিনিট পর ফারিয়া বেরোলো কয়েকটি মেয়েকে নিয়ে। তার বেশ সন্দেহ হলো, লোকটিকে তার ভালো মনে হয়নি, আর ফারিয়াকে তো নয়ই। তখনই তাদের পিছু নিল। আসতেছিল, কিন্তু মাঝে অর্থি কল দিয়ে সব ভেস্তে দিল। নয়তো দেখতাম এরা যায় কোথায়। নজরদারিতে আরেকবার আশপাশ দেখে নিল। জায়গাটা অনেকটা নির্জন, চারদিকে বেশি শুধু গলি। এবার পা বাড়ালো ফিরে যেতে। সকালে আলো ফুটেছে, চারদিকে কেমন সতেজ নির্মল বাতাসে হাসছে প্রকৃতি। বর্ষা প্রায় শেষের দিকে। এই দুদিন থেকে আর বৃষ্টি হয় না। আজকের দিনটা না হলেও আরও বেশি ভালো হয়। পরিবেশ দেখে বোঝা যাচ্ছে আজ বৃষ্টি হবে না, তবে আবহাওয়ার বিশ্বাস নেই। মুহূর্তে বদলে যেতে পারে, ঘনিয়ে আসতে পারে আধার।
আরশিয়া আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ল। দেখতে দেখতে আজ সোমবার ভার্সিটির বর্ষপূর্তি অনুষ্ঠান এসে পড়ল। এই কয়দিন অনুষ্ঠানের দায়িত্ব, সাথে রিহানের জ্বালাতনে সে অস্থির। তবে এর মধ্যে ঘটেছিল আরেক ঘটনা। সেদিন রিকশা নিয়ে বাড়ি ফেরার পথে হঠাৎ ওনা ঢুকে যাচ্ছিল রিকশার চাকায়, আর সে দেখতে পায়নি। রিহান হঠাৎ চিল্লিয়ে ডেকে ওঠে, আর সে শুনতে পায়নি। সে তো ব্যস্ত ফোনে কথা বলতে। ওনার এক কোণায় চাকা ঢুকে গেছে সবে। আরশিয়া গলা যখন টান পেল সে হকচকিয়ে গেল। রিহান ততক্ষণে বাইক নিয়ে এসে ওড়না টেনে ফেলে দেয়, কারণ ততক্ষণে ঢুকে গেছে। ফেলে না দিলে সে নিজেও পড়ত। একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত। কিছুটা ভয়ে স্তব্ধ হয়ে গেছিল এক মুহূর্তের জন্য। আরশি সেদিন কৃতজ্ঞতা জানিয়েছিল রিহানকে, তবে এর আগে লক্ষ্য করেছিল মিহিরকে তা জিজ্ঞেস করেছিল, কিন্তু বলেননি দেখে মুখ গোমরা করে থাকতো। আরশি সেসব পাতা দেয়নি প্রথমে। অতিবাহিত হলো সময়। আরশিয়া গোসল সেরে চুল মেলেছে ফ্যানের নিচে। তাড়াতাড়ি শুকাতে হবে, তারপর রেডি হবে। আজকে সবাই শাড়ি পরবে, বিশেষ করে তাদের পরতে হবে। তাছাড়া অর্থি তাকে না পরলে ছাড়বে না। বেশ ঘন কালো লম্বা চুল হওয়াতে তাড়াতাড়ি শুকাতে চায় না। চাইলে হেয়ার ড্রায়ার ব্যবহার করতে পারে, কিন্তু সে করে না। চুলে সুন্দর অবস্থা নষ্ট করে তার এই যন্ত্র। একটু পর আঞ্জুমা চৌধুরী আসলেন শাড়ি হাতে। আরশিয়া দেখলো একখানা গোলাপি রঙের শাড়ি। আরশিয়া জিজ্ঞেস করলো, এটা কবে কিনলে? আমি তো দেখিনি। কয়েকদিন আগে মার্কেট গেছিলাম, তখন কিনেছিলাম। তুই রেডি হয়ে নে। আর কিছু জিজ্ঞেস করলো না, হয়তো কিনেছে সে দেখেনি। মাকে রাখতে বলল, চুল শুকালে শাড়ি পরবে। সময় আছে এখনো অনেকটা, 2টোর দিকে পৌঁছালেই হবে। অনুষ্ঠান শুরু হবে 3টে থেকে সন্ধে পর্যন্ত। প্রায় 30 মিনিট চুল শুকালো, যদিও ভেতরে চুলের গোড়ার দিকে একটু করে ভেজা আছে, কিন্তু এখন সময় নেই। দায়িত্ব পালন করতে তাড়াতাড়ি যেতে হবে। সব ঠিকঠাক আছে কিনা দেখতে হবে, সামলাতে হবে সব। আর সে শাড়ি পরার প্রস্তুতি নিচ্ছে সবে। ব্লাউজ পেটিকোট পরে শাড়ি জড়াতে যাচ্ছে। অর্থি তখনই আসলো, পরনে তার মেরুন রঙের শাড়ি, হাতে ম্যাচিং কাচের চুড়ি, আর ঠোঁটে লিপস্টিক, সব মিলিয়ে মাশাআল্লাহ। আর সে চোখ গেল তার ওই দিকে। সে হাসলো, অসম্ভব সুন্দর লাগছে তোকে। অর্থেরই লজ্জা পেল, হেসে বলল, মিথ্যে প্রশংসা করতে হবে না। আমি জানি আমায় এত ভালো লাগছে না। আম্মু বলল তো ওকে সুন্দর লাগছে না। আমি কি মিথ্যে বলছি? আঞ্জুমা চৌধুরী হাসলেন। অর্থের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগছে। অর্তিবোধ হয় এবার লজ্জা পেল, মাথা নিচু করে নিল। রনিত আসার সময় কল দিয়েছিল, তাকে দেখার অপেক্ষায় সেও নাকি অধীর আগ্রহে বসে আছে। মা দেখেও বলেছে তার হৃদয় রাজ্যের রাজধানী রাখবে। সে এবার বাবা বাদ দিয়ে আরশিয়াকে শাড়ি পরতে হেল্প করলো। কুচি ঠিক করে দিতে দিতে বলল, বিয়েটা আজ করলে আজ এই মুহূর্তে কত রোমান্টিক হতো। ভাইয়া শাড়ির কুচি ঠিক করে দিত, তারপর। তুই থামবি? আরশিয়া রাগের ভান করে থাকা চোখ দেখে হাসলো। তখনই ফোন বেজে উঠল। অর্তির পাশে ফোন তাকায় সে দেখতে পেল ফোনের স্ক্রিনে ভেসে উঠছে মিহির নামটা। সে ভ্রু কুচকালো। আরশিয়া তখনই ফোন হাতে তুলে নিল। তিত্তির করে যেন রোদ বাজছে। এতদিন বৃষ্টি হয়ে হয়ে মানুষকে অতিষ্ঠ করলো, আর আজ গ্রীষ্মের দুপুরের মতো কড়া রোদ উঠেছে। সময়টা তখন দুপুরের পরপরেই। রিকশা থেকে আরশিয়া আর অর্থি নামলো। গরমে তাদের অবস্থা শেষ, তার মধ্যে শাড়ি পরায় ঘেমে একাকার অবস্থা। আর সে এ রোদে বিরক্ত হলো। এত কড়া রোদ আজই হতে হলো। বিরক্ত নিয়ে পা বাড়ালো তারা দুজনে। ভার্সিটির গেট পেরোতেই অন্যরকম এক আমেজ। আজ যেন চেনা ভার্সিটি অচেনা রূপে দাঁড়িয়ে আছে। চারদিকে ঝলমলে সাজসজ্জা, প্রতিটি ভবনের দেয়ালে নববধূর ন্যায় সাজ। ভার্সিটির আঙ্গিনায় রঙিন আলপনা, গেট থেকে শুরু করে প্রতিটি কোণায় টাঙানো রঙিন বাতি আর ফেস্টুন। রাস্তার দুপাশে ঝুলছে ব্যানার, আর ব্যানারে লেখা, বার্ষিক বর্ষপূর্তি অনুষ্ঠান, আমাদের স্বপ্ন আমাদের উৎসব। মাঠ জুড়ে সাজানো স্টেজ, লাল কার্পেটে ঢাকা পুরো মঞ্চ, পেছনে বড় বড় লাইটিং, ফুলের মালা দিয়ে সাজানো ব্যাকড্রপ। চেয়ারগুলো একটার পর একটা সুন্দরভাবে বসানো। পাশে সাজসজ্জার জন্য আলাদা সেকশন তৈরি করা হয়েছে। কেউ ব্যস্ত সাউন্ড সিস্টেম ঠিক করতে, কেউ মাইক চেক করছে, কেউ বা ডেকোরেশনের শেষ কাজটুকু করছে। আরশিয়া আর অতি ভিতরে ঢুকতেই সবাই তাকালো। গোলাপের শাড়িতে আজ অন্যরকম লাগছিল আরশিয়াকে, একেবারে যেন একটা ফুলের মতো। পাশে মেরুন শাড়িতে অর্থিও কম যায় না। দুজনকে একসাথে দেখে একদম ঝলমলে লাগছিল। রিহান তখন বন্ধুদের সাথে দাঁড়িয়ে কথা বলছিল। তার চোখ হঠাৎই গিয়ে আটকালো আরশিয়ার দিকে। এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, যেন সময় থেমে গেছে।
চশমার কাচের ভেতর দিয়েও সেই চোখের দৃষ্টি স্পষ্ট বোঝা যাচ্ছিল। সানগ্লাসটা চোখ থেকে খুলে মুগ্ধ হয়ে তাকালো, কিন্তু তার মুগ্ধতা বেশি সময় টিকল না। হুট করে তার হাসি উবে গেল, কারণ সেই সময়ে মিহির এসে দাঁড়ালো আরশিয়ার পাশে। ডাকলো তাকে। আরশিয়া ঘুরে তাকালো। আরে, আপনি এত তাড়াতাড়ি আসলেন? ভাবলাম আরও পরে আসবেন, আপনি ব্যস্ত মানুষ। আরও টুকটাক কথা চলল। রিহান কেবল তাকিয়ে রইল। কথা শুনতে না পেলেও আরশিয়া ছেলেটার সাথে হেসে কথা বলে দেখে ওর গা জ্বলে উঠল। ডেগে লাথি মারল মাটিতে পড়ে থাকা স্পিড ক্যানের উপরে। সেটি ছিটকে গেল কিছু দূরে। সাহিল আর অভিষেক তার দৃষ্টি লক্ষ্য করে আসলো, কারণ বুঝতে পারলো রনিতের সেদিকে নজর নেই। সে তো তার প্রিয়তমকে দেখতে ব্যস্ত। অভি কোথা থেকে এসে রিহানকে বলল, চল, ওদিকে একটা সমস্যা হয়েছে। রিহান প্রথমে শোনেনি, রাগে আর চোয়াল শক্ত হয়ে আসছে। অভিক আবার বলতে সে শুনল। কোনো কথা না বলে ওর সাথে হনহনিয়ে চলে গেল। তুমি একেবারে প্রিন্সেস লাগছো আজ, সত্যি দারুণ। মিহিরের আরশিয়া একটু অপ্রস্তুত হয়ে গেল। কথা বলার আগে রিহান পাশ থেকে এগিয়ে এসে হালকা ঠান্ডা স্বরে বলল, সময়টা নষ্ট করো না আরশিয়া, তোমার দায়িত্বের জায়গায় গিয়ে দাঁড়াও, প্রোগ্রাম শুরু হতে যাচ্ছে। মিহির একটু বিরক্ত হলো, কিন্তু কিছু বলল না। রিহানের তার দিকে কড়া দৃষ্টি লক্ষ্য করলে তবে বুঝতে পারল না কেন। অনুষ্ঠান শুরু হলো জাতীয় সঙ্গীত দিয়ে, তারপর উপাচার্যের বক্তব্য, সিনিয়র শিক্ষকদের স্মৃতিচারণ, সবকিছুতে একটা উৎসবের আবহ। এরপর শুরু হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। কেউ নাচছে, কেউ গান গাইছে, কেউ আবৃত্তি করছে। দর্শক সারি হাততালিতে মুখর হয়ে উঠল। মাঝে অর্তি আর রনিতের দেখা হলো। রনিত মুগ্ধ চোখে অর্থির দিকে তাকিয়েছিল, অর্তি শুধু লাজুক হাসি দিয়ে নিচে তাকিয়েছিল। অন্যদিকে রিহান আর শিওর দায়িত্ব সামলাতে ব্যস্ত থাকলেও বারবার তার চোখ চলে যাচ্ছিল মঞ্চের একপাশে দাঁড়িয়ে থাকা ছেলেদের দৃষ্টি আরশিয়ার দিকে। রিহান এবার আরশিয়ার কাছে এসে কিছুটা রেগে বলল, ওই ছেলেকে, কি সম্পর্ক তার সাথে? আরশিয়া ভ্রু কুঁচকে তাকালো। কে বলুন তো? সে যাই হোক, আপনার কি? রিহান আবারও দেখলো মিহির ছেলেটি তাকিয়ে আছে। তার রাগ বাড়ল, হাতে থাকা কেচিটা রাগে চেপে ধরল। কেটে গেল। আগুন, রক্ত গড়িয়ে পড়তেই ব্যথা অনুভব করতেই একটু শব্দ করে উঠল। আর সে দেখে এগিয়ে গেল। রিহান তার এগিয়ে আসা দেখে হনহনিয়ে চলে গেল। যাওয়ার আগে বলে গেল, আমার কিছু না, তোমারও কিছু না হোক। আর সে তার দিকে তাকিয়ে রইল। তারপর তাকালো মাটিতে পড়ে থাকা তাজা রক্তগুলোর দিকে। পাশ থেকে কেউ একজন তাকালো। আর শিয়া ছুটল সেদিকেই। অবশেষে অনুষ্ঠান শেষ হলো। আর শিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তবে শাড়ি পরে প্রচুর গরম লাগছে। মনে হচ্ছে কখন শাড়ি ছাড়তে পারবে আর শান্তি পাবে। অর্তি এসে দাঁড়ালো তারই পাশে। সে জানালো রাত হয়েছে, তাই রনিত বাসা পৌঁছে দিবে। আর সে একা যাবে। রাত খুব একটা বেশি হয়নি, 8টা বেজেছে। অর্থি চলে গেল। আরশিয়া দাঁড়িয়ে রইল। আশেপাশে রিহানকে খুঁজলো বোধহয়, কিন্তু দেখতে পেল না। সেই সময়ের পর রিহানকে আর খুব একটা দেখতে পায়নি। আর পেলেও অনেকটা দূরে ছিল, মুখ ভার করে। আরশিয়া হয়তো কিছুটা আন্দাজ করতে পারলো। তারপর কিছু একটা ভেবে আশরাফ চৌধুরীকে ফোন করলো। তিনি জানালো এখনও অফিসে আছে, তাই আরশিয়া আর কিছু বলল না। গাড়ি পাঠাতে চাইলে আরশিয়া না বলল। সে বাসা যাওয়ার জন্য গেটের দিকে যেতে নিচ্ছিল, তখনই কারো ফিস ফিস কণ্ঠে পা থেমে যায়। আশেপাশে কেউ নেই। সে একটু বাম পাশে এগিয়ে গেল, বোঝার চেষ্টা করলো কোথা থেকে আসছে কণ্ঠ। দেয়ালের ওপাশ থেকে কণ্ঠ আসছে বুঝতে পেরে কান পাতালো দেয়ালে। শুনতে পেল শুধু, আজ অনুষ্ঠান ছিল, এজন্য কাজ হয়নি, কাল ভার্সিটি বন্ধ, পরশুদিন আসবো। তারপর আর কিছু শুনতে পেল না। কার কণ্ঠ ঠিক বুঝতে পারল না। কে দেখার জন্য সে ওপাশে যাওয়ার জন্য পা বাড়াতে পেছন থেকে কেউ তার হাত টেনে ধরে। অন্ধকারে সে হকচকিয়ে গেল, ভয় পেল। এই দিকটার মানুষ কম, লাইটিং নেই বললেও চলে। হঠাৎ হাত হাত ধরে টান দেওয়াতে আর সে হকচকিয়ে যায়, ভয়ও পায় কিছুটা, কারণ এদিকে খুব একটা মানুষ নেই। হাতের সাথে তার মুখেরও হাত দিয়ে চেপে ধরা। পেছনে কে দেখতে পাচ্ছে না, মুখ দিয়ে আওয়াজ করবে সে উপায়ও নেই। আর সে কেবল ছাড়ানোর চেষ্টা করছে। বলিষ্ঠ দেহে পুরুষের সাথে কি আর পেরে ওঠা যায়? সেও পারল না। ভার্সিটির পেছনে গেট দিয়ে নিয়ে যাচ্ছে তা দেখতে পাচ্ছে, কিন্তু কোথায় নিয়ে যাচ্ছে, কেন নিয়ে যাচ্ছে তা জানা নেই। অনেকটা যাওয়ার পর হাত ও মুখ ছেড়ে দিল। আর সে হাঁপাতে লাগলো। মনে হচ্ছিল দম বন্ধ হয়ে আসছে, হাঁসফাঁস লাগছে, নিঃশ্বাস পড়ছে তড়িঘড়ি করে। কে তাকে নিয়ে আসলো তা দেখার জন্য পিছনে তাকাতেই কাউকে দেখতে পেল না। আশেপাশে কেউ নেই। হুট করে কেউ সামনে আসলো।
সোডিয়ামের আলোয় সে ব্যক্তির মুখশ্রী স্পষ্ট দেখা গেল। ঠোঁটের কোণে মুচকি হাসি লেগে আছে, যেন বেশ মজা পেয়েছে। তার হাসি দেখে আরশিয়ার রাগ হলো। কিছু বলতে নিলেও রিহান শুনল না, আবারও ধরে টেনে নিয়ে গাড়িতে বসালো। আরশিয়া উঠতে নিলে সেও বসে পড়ে, দরজা বন্ধ করে দেয়। গাড়ি স্টার্ট দেয় তখনই। আরশিয়া রেগে ছোট ছোট করে তাকালো, বলল, কোথায় নিয়ে যাচ্ছেন? এসবের মানে কি? আবার কি কি করতে চান? আরশিয়া অদ্ভুত কৌতূহল চোখের দিকে একবার তাকালো রিহান, কিন্তু উত্তর দিল না, শুধু গাড়ি চালাচ্ছিল আরশিয়ার প্রশ্নকে অবহেলা করে। আরশিয়া চিৎকার করতে চাইল, রিহান থামাতে চাইল না। শুনবেন না তো? আরশিয়া বলল, কিন্তু রিহান মাথা নাড়ালো না। তাহলে লাফ দেব? দরজা খুলতে পারলে দাও। আরশিয়া ফুঁসে উঠল, সে শুনল না। শেষে বাধ্য হয়ে চুপ করে থাকলো, দেখতে থাকলো কই যায় কি হয়। এতদিন সামান্যটুকু চিনেছে, জেনেছে, তার প্রতি ধারণা বদলেছে। তারেক মির্জা আশরাফ মির্জাকে ফোন করলেন, ভালো মন্দ জিজ্ঞেস করে জানতে চাইল মেয়ের মতামত। তিনি কি বলবেন? মেয়ে তো জানাননি। তাই বলল, আজ ফিরুক, জেনেই বলবো, কাল সকালে কিংবা রাতেই। আরও কিছু কথা বলে ফোন রাখলো। আশরাফ চৌধুরী হাঁপ ছাড়ল। সবে মিটিং থেকে ফিরেছে, আজকে মিটিং ছিল আর এত ক্লান্ত লাগছে। আঞ্জুমা চৌধুরী এক গ্লাস পানি এনে দিল, পানিটুকু শেষ করে সোফায় গা এলিয়ে দিল। কিছুক্ষণ পর চোখ খুলল, স্ত্রীকে উদ্দেশ্য করে বলল, আরশিয়া তো ফাংশন শেষ হয়েছে, এতক্ষণে আসার কথা। ফোন করে দেখেন কোথায় আছে। মেয়েটা কথা শুনে না। বলি বাড়ির গাড়ি নিয়ে যেতে, কিন্তু তার নাকি রিক্সা ভালো লাগে। আশরাফ চৌধুরী আরশিয়ার নাম্বার ডায়াল করলো, রিং হলো, ধরলো না। দুইবার কল দিয়ে আর দিল না। মাঝে মধ্যে এমন হয়, বাসা আশেপাশে আসলে কল কেটে দেয়, হয়তো এসেছে এজন্য আর দিল না। একসময় গাড়ি থামলো নির্জন নদীর পাড়ে। রিহান আগে নেমে পড়ল। ধীরে ধীরে আরশিও নামলো। নদীর পাড়ে এক সাইডে আলো জ্বলছে, তবে এই সাইডটা একটু অন্ধকার। আরশিয়ার মনে নানা অনুভূতি, ভয়, উত্তেজনা ও অদ্ভুত আকর্ষণ একসাথে। কে এখানে নিয়ে আসলো সেই ভাবনাও। রিহান কিছু বলল না, সে নদীর পাড়ে বসে পড়েছে। আরশিয়া পাশে দাঁড়িয়ে রইল। চাঁদের আলো নদীতে পড়ে ঝলমল করছে। আরশিয়ার চোখে আলো ছায়ার খেলা। রিহানের অবয়ব নদীর জলে প্রতিফলিত হচ্ছে, আর পাশে আরশিয়ারও প্রতিচ্ছবি প্রতিফলিত হলো। আরশিয়ার নজর সেদিকেই ছিল। হঠাৎ রিহান ধীর কণ্ঠে বলল, নদীর জলে প্রতিচ্ছবির মতো বাস্তবে আমরা কবে পাশাপাশি হব, ভালোবেসে একসাথে চলবো? আমি কি বেশি খারাপ? আর সে কিছু বলতে চাইল, কিন্তু রিহানের চোখের গভীরতায় যেন কথা আটকে গেল। আজ কিন্তু অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। রিহান আরও বলল, শুধু কিছু কথা বলতে নিয়ে এসেছি। আর সে গভীরভাবে শ্বাস ফেলল। চাঁদের আলো, নদীর স্নিগ্ধতা আর রিহানের কাছাকাছি থাকা সব মিলিয়ে তার হৃদয় হঠাৎ অচেনা রকম উত্তেজনায় ভরে গেল। রিহান চুপ করে কিছু ভাবছে, আর সে নদীর পাড়ে দাঁড়িয়ে রইল। চাঁদের আলো আর চুলে নরম আবছা আভা ফেলছে। নদীর জলের ধারা হালকা বাতাসে দুলছে, প্রতিটি ছোঁয়া যেন মুহূর্তকে আরও কোমল করে তুলছে। রিহান হুট করে উঠে পড়ল, কিছুটা কাছে এগিয়ে গেল। চোখে গভীর উদ্বেগ আর মৃদু আবেগের মিশ্রণ। তার পা আরশিয়ার দিকে এগিয়ে গেল। আরশিয়া। রিহানের শীতল কণ্ঠে কি ছিল জানা নেই, তবে হৃদয়ে কম্পন সৃষ্টি হলো। সে ধীর কণ্ঠে আবার বলল, আমি জানি তোমাকে এখানে আনা ঠিক হয়নি, কিন্তু আমি কোনো উপায় না পেয়ে এনেছি। একসময় সম্পর্ক কেমন ছিল তা মনে রাখতে চাই না। আমি তোমাকে ভালোবাসি, তুমি নিশ্চয় সেটা জানো। আমি তোমাকে ভালোবাসি, এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরশিয়ার হৃদয়ে অন্তঃপটে কিছু অনুভব করলো। বুকের বাঁ পাশে ধুপ করে উঠল। মনে হলো চারপাশে শীতল বাতাসে হৃদয় শিউরে উঠল। তারপর আবারও রিহানের কথা শোনার জন্য তারই পানে চাইল। আমি তোমার জন্য অপেক্ষা করতেও রাজি, কিন্তু অপেক্ষা শেষে তুমি কি আমার হবে, এই কথা দিতে হবে। অপেক্ষা কষ্টকর হলো, অপেক্ষা শেষে ফল মিষ্টি হলে অপেক্ষা করা ব্যর্থ হবে না, এমন আশ্বাস কি তুমি দেবে? তুমি আমার জীবনের প্রতিটি দিন, প্রতিটি মুহূর্তের অংশ হবে। তোমাকে চাই আমার জীবন সঙ্গী হিসাবে। পথ পেরোতে হাতের ডান পাশে, ঘুমের ঘোরে বুকে বাম পাশে। ঘুম ভেঙে গেল যেন তোমাকেই দেখতে পাই। আর সে নিশ্চুপ তাকিয়ে শুনছে, তা দেখছে মানুষটাকে। কি পরিবর্তন! সত্যি কি পরিবর্তন, নাকি অন্য কিছু? এমন প্রশ্ন আসে মাঝে মধ্যে। কোনো শব্দের প্রয়োজন নেই, শুধু আমাকে দেখো, বোঝো। আমি তোমাকে ভালোবাসি আর চাই তোমার পাশে থাকতে। কোনো বাধা নেই, কোনো ভয় নেই। তুমি যদি রাজি হও, আমরা একসাথে চলতে পারি, যেমন নদীর ধারা চিরকাল একসঙ্গে প্রবাহিত হয়। রিহানের উত্তরে আসে তাকিয়ে রইল, কিন্তু আরশিয়া তারপরও চুপ। তারপর
তার দিকে তাকিয়ে রইল। রিহানের হৃদয় দ্রুত ধুকফুক করছে। নদীর ধারে চাঁদের আলোতে রিহানের চোখে মিশে আছে ভয়, ভালোবাসা এবং প্রত্যয়, সব মিলিয়ে এক অনন্য আবহ। আর সে বুঝতে পারছে ভয় তার উত্তর নিয়ে। আর সে রিহানের দিকে তাকিয়ে কিছুক্ষণ চুপ রইল। নদীর ঝলমল পানির প্রতিচ্ছবির মতো তার অনুভূতি মিশ্রিত ভয়, অনিশ্চয়তা। আর সে কেবল ধীর কণ্ঠে বলল, বাসা যাব। রিহান আশাহত হলো, চোখ চিকচিক করে উঠল। চোখে মুখে অদ্ভুত শূন্যতা ফুটে উঠল। হৃদয়ে হালকা ব্যথা অনুভব করলো। এ ব্যথা না পাওয়ার ব্যথা। নদীর স্রোতের মতো তার অনুভূতি ভেসে গেল, কোনো এক পাড়ে আছড়ে পড়ল। সে নিঃশব্দে গাড়ির দিকে ফিরে গেল। পকেটে রাখা ছোট্ট গোলাপ ফুলটা ফেললো নিঃশব্দে। আর সে মাটিতে পড়ে থাকা ফুলটার দিকে তাকালো, তারপর তাকালো মানুষটার দিকে। রিহান ততক্ষণে গাড়িতে উঠে বসেছে। সে বুঝতে পারছে তার অনুভূতির মূল্য নেই অপর প্রান্তের মানুষটার কাছে। মানুষ যখন অনুভূতির মূল্য পায় না, তখন সে পাথরের ন্যায় শক্ত, নিশ্চুপ হয়ে যায়। আর সে এসে গাড়িতে বসলো, একবার রিহানের দিকে চোখ রাখলো। আর সে বসতে রিহান স্টার্ট দিল। ধীরে ধীরে গাড়ি চলল। নিস্তব্ধ রাত, নদীর পাশে কেবল বাতাসের হালকা শব্দ আর গাড়ির চাকা মাটিতে ঘষার শব্দ। দুজনের মধ্যে ভারী নিস্তব্ধতা। আরশিয়ার মন ভরা ভাবনা আর রিহানের হৃদয়ে হাহাকার, সব মিলে একটি অদ্ভুত মুহূর্ত। কিছুদূর চলার পর গাড়ি থামলো। রিহান নেমে পড়ল। আরশিয়া তাকালো, ওদের বাসার গেটের সামনে এসে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে নেমে এলো। দরজা বন্ধ করে বাসার ভিতরে যাওয়ার জন্য পা বাড়ালো। হাত ঘড়ির দিকে একবার তাকালো। বেশ দেরি হয়ে গেছে। একটু আগে আশরাফ চৌধুরী ফোনও করেছিলেন, কিন্তু সে ধরেনি। সে চলে গেল খানিকটা। হঠাৎ ফোনের রিংটোনে পিছনে ফিরল। রিহানও তাকালো। ফোন তার হাতেই আছে, তাহলে কার? আর সে ব্যাগে খুঁজলো, তার ফোন নেই। তার মানে তারই। আর সে এগোনোর আগে রিহান এলো। গাড়ি থেকে ফোনটা হাতে নিতেই স্ক্রিনে ভেসে থাকা নামটা দেখে বুকের ভেতর আরও তীব্র ব্যথা অনুভব হলো। আর সে হাত বাড়াতেই তার চোখের দিকে না তাকিয়ে ফোনটা দিল। ফোনটা ব্যাগে ঢুকিয়ে চলল আবারও। রিহান শেষ আশা তাকিয়েছিল, কিন্তু আর সে পেছনে না তাকিয়ে সরাসরি বাসার ভিতরে চলে গেল। রিহানের চোখে অদ্ভুত হতাশা। সে একবার গাড়ির ডিকিতে লাথি মারে, চোখ বন্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তারপর গাড়িতে উঠে স্টার্ট দিয়ে ধীরে ধীরে চলে গেল। নিঃশব্দ রাতে পথের মতো হাহাকারে তার বুকের ভেতর তোলপাড় চলল। রাত 11টা। রিহানের গাড়ি এসে থামলো তাদের বাসার সামনে। এত দেরিতে ফেরার কারণে তারেক মির্জা ঝাড়ি খেতে হবে নিশ্চিত। তবে আজ তার তোয়াক্কা করল না। তার মনে অশান্তি, কিছু ভালো লাগছে না। আর সে একে নেমে দিয়ে এসে মাঝ রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে ডিকির উপর চড়ে বসে ছিল অনেকটা সময়। গাড়ি পার্ক করে রেখে দরজায় কলিং বেল চাপলো। ইভা এসে দৌড়ে দরজা খুলে দিল। তার ঠোঁটে মুচকে হাসি দেখে রিহান ভ্রু কুচকালো। জিজ্ঞেস করলো, পাগলের মতো হাসছিস কেন? আমাকে কি জোকার লাগছে? আবারও ইভা গটগটি হেসে উঠল। রিহান ছোট ছোট চোখ করে তাকালো। সোফায় বসে হামিদ মির্জাকে উদ্দেশ্য করে বলল, চাচ্চু, তোমার মেয়ে পাগল হয়ে গেছে, নয়তো জিনে ধরেছে। কারণ ছাড়া শুধু হাসছে দেখো। হামিদ মির্জা ফোনে কথা বলছিল। ফোন রেখে বলল, ওর কথা ছাড়, আয়, তোর জন্য একটা খবর আছে। হামিদ মির্জাও হাসছে। রিহান ভাবছে আজ আবার হলো কি। নাবিল কোথা থেকে সে রিহানকে জড়িয়ে ধরে বলল, কি মজা, রিহান ভাইয়া বিয়ে হবে, নতুন বউ আসবে, আমি ভাবির করে চড়বো, কি মজা। নাবিলের কথা শুনে রিহান অবাক হলো। নিহারিকা মির্জা ওকে টানলো। সাইমা মির্জা এসে হেসে জানালো, তোমার জন্য মেয়ে ঠিক করেছি। একজনের জন্য তো অপেক্ষা করে থাকা যায় না। সে মেয়ে রাজি না হলে তো করার কিছু নেই। রিহান এবার আর কিছু বলল না। নীরবতা পালন করলো খানিকক্ষণ। শুধু মনে মনে বলল, বুকের বাঁ পাশে তোমার জায়গা না হলেও তোমায় না পাওয়ার ব্যথার জায়গা ঠিকই হলো।